হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। প্রত্যেকে আশা করি তোমরা ভালো রয়েছো। তো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। দেখো 2023 10ই ডিসেম্বর যে প্রাইমারি টেট হতে চলেছে, সেই প্রাইমারি টেটকে লক্ষ্য রেখে কিন্তু আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য প্র্যাকটিস সেট দিয়ে চলেছি। ওকে, তো বন্ধুরা, এবার কিন্তু আমাদের লক্ষ্য রয়েছে 27+ পাওয়ার। আর আজকের শুভ দীপাবলি, প্রত্যেকে শুভেচ্ছা জানাই। তো বন্ধুরা, আজকের এই প্র্যাকটিস সেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ কারণ হচ্ছে কি, দেখো সিটেট 2015 ফেব্রুয়ারি মাসে যে সকল প্রশ্নগুলো হয়েছিল, সেই প্রশ্নগুলো থেকে কিন্তু আমরা বাছাই করে আজকের একদম 15টি প্রশ্ন নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। ওকে, তাই প্রত্যেকে বলছি অবশ্যই তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই ভিডিওগুলো দেখছো, তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও, যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। ওকে, তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকে সেশনটি শুরু করব। আর তোমরা যারা ভাবছো এই সমস্ত পিডিএফগুলো তোমরা অবশ্যই করে পেতে চাও, ভিডিওর পিডিএফগুলো, তাহলে তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। আর ওখান থেকে যদি না তোমরা যুক্ত হতে পারো, তাহলে তোমরা ডিএম লার্ন একাডেমি বলে সার্চ করো, ওখান থেকে তোমরা অবশ্যই করে যুক্ত হয়ে যেতে পারো। ওকে, তো চলো বন্ধুরা, শুরু করি আজকের প্র্যাকটিস সেটটি। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। প্র্যাকটিস সেট অবশ্যই তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ওকে, চলো দেখো বন্ধুরা, কি বলেছে, নিচের কোনটি শিশুদের মানসিক বিকাশের জন্য সবচেয়ে উপযুক্ত। দেখো, নিচের কোনটি শিশুদের মানসিক বিকাশ, অর্থাৎ শিশুদের মানসিক বিকাশ করার জন্য কি, এখানে যে সকল অপশানগুলি দেওয়া রয়েছে, দেখো কোনটি সবচেয়ে উপযুক্ত মনে হবে। গণতান্ত্রিক শ্রেণীকক্ষ পরিবেশ, হ্যাঁ অবশ্যই কিন্তু গণতান্ত্রিক শ্রেণীকক্ষ পরিবেশ দরকার হয়। বি বলছে, দেখো শিক্ষকদের কোনো সম্পৃক্ততা নেই, কারণ এটি পিতামাতার কাজ। দেখো, এখানে শিক্ষকদের কোনো সম্পৃক্ততা নেই, এটি কিন্তু ভুল। কেবলমাত্র পিতামাতা কি তাদের মানসিক বিকাশের জন্য উপযুক্ত? না, সেখানে শিক্ষক মহাশয় এবং পিতামাতা উভয় কিন্তু বিকাশের জন্য, মানসিক বিকাশের জন্য অবশ্যই কাজ করে। তাহলে এটা কিন্তু আমাদের এখানে সঠিক নয়। ওকে, তারপর দেখো সি কি বলেছে, নিয়মতান্ত্রিক পরিবেশ। নিয়মতান্ত্রিক পরিবেশে কিন্তু শিশুর মানসিক বিকাশ তেমনভাবে কিন্তু অগ্রসর হয় না বা গ্রো করে না। ওকে, তো তাই আমাদের কিন্তু নিয়মতান্ত্রিক পরিবেশে মানসিক বিকাশের জন্য উপযুক্ত এখানে অপশানটা হবে না। ওকে, তারপরে দেখো বলেছে ডিটটা, স্বৈরাচারী শ্রেণীকক্ষ পরিবেশ। দেখো, স্বৈরাচারী শ্রেণীকক্ষ পরিবেশে যদি শিশুদেরকে দেওয়া যায়, তাহলে সেখানে কিন্তু শিশুদের মধ্যে স্বৈরাচারী মনোভাব সৃষ্টি হবে। ঠিক আছে, এবং কোনো শিশুর মধ্যে স্বৈরাচার, যে সকল শিশু নর্মাল যে সকল শিশু, তাদেরকে মধ্যে কিন্তু যে স্বৈরাচারী বিষয়টা, তাদেরকে ক্ষতি করবে, তাদের মানসিক বিকাশটা কিন্তু স্তব্ধ করে দেবে। যেভাবে মানসিক বিকাশ হওয়া দরকার ছিল, সেভাবে কিন্তু মানসিক বিকাশ হবে না। ওকে, তাই স্বৈরাচারী শ্রেণীকক্ষে কিন্তু কখনো শিশুদের মানসিক বিকাশ যথাযুক্তভাবে হয় না। ওকে, তাহলে দেখো গণতান্ত্রিক শ্রেণীকক্ষ সেখানে কিন্তু শিশুদেরকে প্রাধান্য দেওয়া হয়। তাই শিশুদেরকে প্রাধান্য দেওয়া মানে শিশুদের মধ্যে যে মানসিক বিকাশের যে চিন্তাধারা, সেগুলো কিন্তু ভালোভাবে প্রস্ফুটিত হতে পারবে। ওকে, তাই এখানে সঠিক উত্তর হয়ে গেল কি, গণতান্ত্রিক শ্রেণীকক্ষ পরিবেশ। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের কোনটি একটি উপযুক্ত গঠনমূলক মূল্যায়ন কাজ। উপযুক্ত গঠনমূলক মূল্যায়ন কাজ, দেখো বলেছে উন্মুক্ত প্রশ্ন, গঠনমূলক উন্মুক্ত কাজ নয়, সরি দেখো গঠনমূলক উন্মুক্ত, মাফ করবেন, গঠনমূলক মূল্যায়ন কাজ নয়। গঠনমূলক মূল্যায়ন কাজ, এখানে কিন্তু একদম ভালো করে মাথায় রাখতে হবে নেগেটিভ রয়েছে। ঠিক আছে, যখন নেগেটিভ রয়েছে তখন আমাদের কিন্তু সঠিক উত্তরগুলো যেটা রয়েছে সেগুলো বাদ দিতে হবে, দিয়ে আমার দেখতে হবে নেগেটিভ অর্থাৎ নাবাচক ক্ষেত্রে কোনটি হতে পারে। তাহলে দেখো উন্মুক্ত প্রশ্ন, বি বলেছে প্রকল্প, সি বলেছে দেখো পর্যবেক্ষণ, ডি বলেছে শিক্ষার্থীদের র্যাঙ্কিং। ওকে, শিক্ষার্থীদের র্যাঙ্কিং। তাহলে নিচের কোনটি উপযুক্ত গঠনমূলক মূল্যায়নের কাজ নয়। দেখো উন্মুক্ত প্রশ্ন, এখানে কিন্তু গঠনমূলক উন্নয়নের কাজ বা মূল্যায়নের কাজ কিন্তু উন্মুক্ত প্রশ্ন, এটা কিন্তু সঠিক। ওকে, দেখো প্রকল্প কিন্তু গঠনমূলক মূল্যায়নের একটি কাজ, আর পর্যবেক্ষণও কিন্তু একটা গঠনমূলক মূল্যায়নের কাজ। তাহলে এই তিনটে কিন্তু
গঠনমূলক মূল্যায়নের কাজ। ওকে, আর শিক্ষার্থীদের র্যাঙ্কিং করা এটা কিন্তু গঠনমূলক মূল্যায়নের কোনো বিষয় নয়। ওকে, তাহলে এখানে একটি উপযুক্ত গঠনমূলক মূল্যায়নের কাজ নয় কোনটা, শিক্ষার্থীদের র্যাঙ্কিং এর বিষয় যেটা রয়েছে এটা কিন্তু গঠনমূলক মূল্যায়নের কাজ নয়। ওকে, চলো তৃতীয় নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে একজন কার্যকরী শিক্ষক হওয়ার জন্য এটি গুরুত্বপূর্ণ। একজন কার্যকরী শিক্ষক হতে গেলে কোন অপশানটি সঠিক বা গুরুত্বপূর্ণ বিষয়? দেখো, এ বলেছে বই থেকে লেখা উত্তরগুলোর উপর জোর দেয়া। বি বলেছে দলগত কার্যকলাপের পরিবর্তে পৃথক শিক্ষার উপর মনোযোগ দেয়া। সি বলেছে শিক্ষার্থীদের দ্বারা প্রশ্ন করার কারণে সৃষ্ট ব্যাঘাত এড়ানো। ডি বলেছে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা। এবার দেখো ইয়েরটা কি বলছে, বই থেকে লেখা উত্তরগুলোর উপর জোর দেওয়া। দেখো, শুধুমাত্র বই থেকে লেখা উত্তরগুলোর উপর জোর দিলে কিন্তু এখানে কার্যকরী শিক্ষক হবে না। তার নিজস্ব কিছু কার্যকৌশলী বা সৃজনশীলতার ভাব কিন্তু তাদেরকে দেখাতে হবে, সৃজনশীল প্রভাব তাদের মধ্যে দিতে হবে। তাহলে এটা কিন্তু কেবলমাত্র বই থেকে লেখা উত্তরগুলোর উপর জোর দেওয়া সঠিক নয়। ওকে, দেখো বলেছে বি দলগত কার্যকলাপের পরিবর্তে পৃথক শিক্ষার উপর মনোযোগ দেওয়া। দলগত কার্যকলাপের পরিবর্তে পৃথক শিক্ষা। দেখো, পৃথক শিক্ষা কিন্তু যে সকল শিক্ষকরা তারা পৃথক শিক্ষার উপর জোর দেওয়ার কথা বলে বা দেয়, তারা কিন্তু সঠিকভাবে একজন কার্যকরী শিক্ষক নয়। অর্থাৎ পৃথকভাবে দিলে কিন্তু এখানে কোনোভাবে শিশুর মধ্যে সঠিক শিক্ষা আসবে না। তারা পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে যে শিক্ষাটা শিখবে সেই শিক্ষাটা কিন্তু কার্যকরী শিক্ষা। তাহলে এটা কিন্তু সঠিক নয়। দেখো, সিটটা কি বলেছে, শিক্ষার্থীদের দ্বারা প্রশ্ন করার কারণে সৃষ্ট ব্যাঘাত এড়ানো। অর্থাৎ শিক্ষার্থীরা বিভিন্ন যে সকল প্রশ্ন করবে বা সেই কোনো প্রশ্নের উত্তর দেবে, তার পরিপ্রেক্ষিতে যে প্রশ্ন করবে সেই সকল ব্যাঘাত এড়ানো এখানে একটা কার্যকরী শিক্ষকের মানে সেটা শিক্ষক মশাই এড়িয়ে যাবেন। যে শিশুরা প্রশ্ন করে ঠিক আছে চলো তোমার ওই প্রশ্নটা করা যাবে না, বা ওই প্রশ্নটায় এরকম কোনো কথা বলবো না, বা ওই প্রশ্নগুলো করবে না, এইসব বিষয়গুলো কিন্তু যে শিক্ষক মশাই করে তিনি কিন্তু কার্যকরী শিক্ষক নয়। তাহলে এটা কিন্তু সঠিক নয়। এবার দেখো বলেছে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা। অবশ্যই তিনি একজন কার্যকরী শিক্ষক হবেন যিনি কিন্তু শিক্ষার্থীদের সাথে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে এবং তাদের সঙ্গে কথাবার্তার মাধ্যমে তাদের সমস্যাগুলো সমাধানের মাধ্যমে যিনি কিন্তু শিক্ষকতা করেন বা শিক্ষা দান করেন, তিনি কিন্তু আদর্শ শিক্ষক বা কার্যকরী শিক্ষক হওয়ার কিন্তু তিনি যোগ্য শিক্ষক। ওকে, তাহলে এখানে আদর্শ বা কার্যকরী শিক্ষক হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ কি হচ্ছে, শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা। ওকে, নেক্সট দেখো 4 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো বলেছে নিচের ছেলে এবং মেয়েদের কিছু বক্তব্য দেওয়া হলো। নিচের ছেলে এবং মেয়েদের কিছু বক্তব্য দেওয়া হলো, আপনার মতে কোনটি সত্য? আপনার মতে কোনটি সত্য? এবার দেখো এ বলেছে কি ছেলেদের বাড়ির বাইরের কাজে সাহায্য করা উচিত। বি বলেছে ছেলেদের ঘরের কাজে সাহায্য করা উচিত। সি বলেছে সমস্ত ছেলেদের বিজ্ঞান এবং মেয়েদের গার্হস্থ্য বিজ্ঞান শেখানো উচিত। ডি বলেছে মেয়েদের বাড়ির কাজে সাহায্য করা উচিত। এবার দেখো ছেলে ও মেয়েদের কিছু বক্তব্য দেওয়া হলো, ঠিক আছে, আপনার মতে কোনটি সত্য? দেখো, মেয়েদের বাড়ির কাজে সাহায্য করা উচিত, অর্থাৎ মেয়েরা কেবলমাত্র শুধুমাত্র বাড়ির কাজ করবে, তারা বাইরের কাজ করবে না, অফিস করবে না, বা বাইরে কোনো কাজ করতে যেতে পারবে না। এটি হচ্ছে একটা বক্তব্য। মেয়েদের বাড়ির কাজে সাহায্য করা উচিত, অর্থাৎ মেয়েরা কেবলমাত্র শুধু বাড়ির রান্না বান্না করবে, বাড়ির মধ্যে থাকবে, বাড়ির কাজে সাহায্য করবে। এটা কিন্তু বর্তমান শিশুকেন্দ্রিক শিক্ষায় বা বর্তমান আধুনিক শিক্ষার ক্ষেত্রে এটা কিন্তু সঠিক বিষয় নয়। ওকে, এবার সমস্ত ছেলেদের বিজ্ঞান, অর্থাৎ ছেলেরা কেবলমাত্র বিজ্ঞান শিখবে আর মেয়েরা গার্হস্থ্য বিজ্ঞান শিখবে। অর্থাৎ ছেলেদের মধ্যে যে ছেলেরা বিজ্ঞানে ভালো বা ছেলেদের বিজ্ঞান শেখা দরকার, মেয়েদের কেবলমাত্র গার্হস্থ্য বিজ্ঞান শেখা, তারা বাড়ির কাজ করবে তাই তাদের গার্হস্থ্য বিজ্ঞান শেখা দরকার বা শেখানো উচিত। এটা কিন্তু এখানে সঠিক নয়। ওকে, এবার দেখো ছেলেদের ঘরের কাজে সাহায্য করা উচিত। দেখো এটা কিন্তু সঠিক হতে পারে। আর একটা বিষয় কি রয়েছে দেখো, ছেলেদের বাড়ির বাইরের কাজে সাহায্য করা উচিত, অর্থাৎ ছেলেরা কেবলমাত্র বাড়ির বাইরের কাজে সাহায্য করবে। এটা কিন্তু একেবারে সঠিক নয়। ওকে,
তাহলে এখানে সঠিক কোনটি হয়ে গেল দেখো, ছেলেদের ঘরের কাজে সাহায্য করা উচিত, অর্থাৎ ছেলেরাও কিন্তু ঘরের কাজে তাদেরকে সাহায্য করতে হবে। ওকে, তাহলে সঠিক উত্তর হয়ে গেল আমাদের 4-এর বিটটা। পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে এনসিএফ 2005 অনুসারে ত্রুটিগুলি গুরুত্বপূর্ণ কারণ, অর্থাৎ শেখার ক্ষেত্রে ত্রুটিগুলি গুরুত্বপূর্ণ কেন, তার কারণগুলি কি? আর এনসিএফ 2005 কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। তাহলে এনসিএফ 2005টা ভালো করে কিন্তু করে রাখতে হবে। ওকে, আর দেখো ত্রুটিগুলি গুরুত্বপূর্ণ তার কারণ কি, বলেছে ছাত্রদের পাস এবং ফেল এর গোষ্ঠীতে শ্রেণীবদ্ধ করার গুরুত্বপূর্ণ হাতিয়ার, অর্থাৎ এই ভুল ত্রুটির মাধ্যমে যারা ভুল করবে তারা ফেল, আর যারা ঠিক করবে তারা পাস করেছে, এরকম যে তাদের গোষ্ঠীতে শ্রেণীবদ্ধ করা যায়, তাই কিন্তু ত্রুটিগুলো গুরুত্বপূর্ণ। এটি কিন্তু কোনোভাবেই সঠিক নয়। ওকে, বিটটা দেখো কি বলেছে, একটি উপায় প্রদান করে শিক্ষকদের বাচ্চাদের বকাঝকা করা, অর্থাৎ শিশুরা যে ভুল করছে বা শিক্ষার্থীরা যে ভুল করছে, শিক্ষক মহাশয় সেই সব বিষয়ে তাদেরকে বোকাঝোকা করার একটা উপায়। তাদেরকে কিন্তু কোনোভাবে বোকাঝোকা করা যাবে না, তারা ভুল করলে সেই ভুলগুলো কিন্তু তাদের মাধ্যমে এমন কিছু ক্লু দিয়ে তাদের মাধ্যমে সেই ভুলগুলি সঠিক করে দিতে হবে বর্তমান শিক্ষা ব্যবস্থায়। তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো বোকাঝোকা করা যাবে না, তাহলে এটা কিন্তু সঠিক নয়। এবার দেখো বলেছে কি, শিশুদের চিন্তা ভাবনার অন্তর্দৃষ্টি প্রদান করে সমাধান শনাক্ত করতে সাহায্য করা। দেখো অবশ্যই শিশুদের চিন্তা ভাবনার অন্তর্দৃষ্টি প্রদান করতে, অর্থাৎ শিশুরা কি চিন্তা ভাবনা করতে চাইছে, তাদের মধ্যে কি বিষয় গড়ে উঠছে, তাদের মধ্যে কি সৃজনশীলতা রয়েছে, ঠিক আছে, তাদের মধ্যে দিয়ে সমাধান শনাক্ত করে কিন্তু তাদেরকে সহযোগিতা করতে হবে, তারা যাতে বিষয়গুলি শিখতে, অর্থাৎ সে যে ভুল করলো, কেন ভুল করলো, হ্যাঁ, ভুল তাদের মধ্যে কি রয়েছে, সে কি বলতে চাচ্ছে, তার মধ্যে কি চিন্তা ভাবনা রয়েছে, সেগুলো কিন্তু তাদের মধ্যে অন্তর্দৃষ্টি প্রদান করতে হবে, করে তাদের মধ্যে সেই বিষয়গুলোকে সমাধান করতে হবে। তাহলে আর ডিটা কি বলছে দেখো, কিছু বাচ্চাকে ক্লাস থেকে সরিয়ে দেওয়ার জন্য আপনি জায়গা দিন, অর্থাৎ কিছু বাচ্চাকে সরিয়ে দিয়ে আবার নতুন বাচ্চাদেরকে আনার জন্য, যারা ভুল করেছে তাদেরকে সরিয়ে দেওয়া হবে, এরকম কোনো কিন্তু বিষয় নয়। ওকে, তাহলে সঠিক কোনটা দেখো, শিশুদের ভাবনা চিন্তা ভাবনার অন্তর্দৃষ্টি প্রদান করে সমাধান শনাক্ত করতে কিন্তু সাহায্য করতে হবে। ওকে, দেখো তারপরে চলে যাব 6 নম্বর কি বলেছে, শাস্তি দেওয়া মৌখিক বা অমৌখিক। শাস্তি দেওয়া মৌখিক বা অমৌখিকভাবে থেকে শিশুদের ফলাফল, অর্থাৎ শাস্তি দেওয়ার ফলে শিশুদের কি ফলাফল হয়, তাদের কাজ করতে অনুপ্রাণিত করা, অর্থাৎ শাস্তি দিলে তারা কাজ করতে অনুপ্রাণিত হবে। বি বলেছে সন্তানদের ভাবমূর্তি রক্ষা। সি বলেছে তাদের স্কোর উন্নত করা। ডি বলেছে তাদের আত্মধারণার ক্ষতি করা। দেখো শাস্তি দিলে কিন্তু তাদেরকে কোনোভাবে অনুপ্রাণিত করা যায় না, বরং তাদের কিন্তু ক্ষতি হয়। সন্তানদের ভাবমূর্তি রক্ষা না, একদম না। তাদের স্কোর উন্নত করা, এটাও ভুল, কিন্তু তাদের আত্মধারণার একটা ক্ষতি হয়, অর্থাৎ আপনি যদি তাদেরকে শাস্তি দেন এবং মৌখিক বা অমৌখিকভাবে, অর্থাৎ যে কোনো ধরনের শাস্তি কিন্তু শিক্ষার্থীদের আত্মধারণা, অর্থাৎ তাদের নিজের ধারণা, তাদের আত্মপ্রকাশের ক্ষেত্রে কিন্তু ক্ষতি হতে পারে। ওকে, তাহলে সঠিক উত্তর কি, তাদের আত্মধারণার ক্ষতি করা। 7 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, পরবর্তী শৈশব কোন সময়ের বয়স গোষ্ঠীর মধ্যে পড়ে? পরবর্তী শৈশব কোন সময়ের বয়স গোষ্ঠীর মধ্যে পড়ে? দেখি এ বলেছে 11 থেকে 18 বছর, বি বলেছে 18 থেকে 24 বছর, সি বলেছে কিন্তু জন্ম থেকে 6 বছর, ডি বলেছে 6 থেকে 11 বছর। এবার দেখো 11 থেকে 18 বছর, এটা কিন্তু আমরা জানি এটা আমাদের কৈশোর কাল, অর্থাৎ এই কালকে আমরা ঝড় ঝঞ্ঝার কাল বলে থাকি, অ্যাডোলেসেন্স পিরিয়ড, তাই তো। আর 18টা দেখো বিটা বলেছে 18 থেকে 24 বছর, এটা কিন্তু আমাদের প্রাপ্তবয়স্ক, তাই তো, প্রাপ্তবয়স্ক এই সময় হচ্ছে কি ম্যাচুরেট হয়ে যায়। ওকে, ম্যাচুরেট হয়ে যায় এই সময় কিন্তু শিশুরা বা শিক্ষার্থীরা। তারপর দেখো জন্ম থেকে 6 বছর বয়স পর্যন্ত, জন্ম থেকে 6 বছর বয়স, এটা কিন্তু শিশু অবস্থা। আর পরবর্তী বা এটা শৈশব, আর শৈশব পরবর্তী শৈশব বলেছে কি দেখো 6 থেকে 11 বছর যে বয়সটা, সেটা কিন্তু আমাদেরকে পরবর্তী শৈশব হিসেবে ধরা হয়। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। শিক্ষক লক্ষ্য করছেন যে
পুষ্প নিজে কোনো সমস্যার সমাধান করতে পারে না। যাই হোক, তিনি প্রাপ্তবয়স্ক বা সহকর্মী নির্দেশিকা উপস্থিতিতে তা করেন। এই নির্দেশিকাকে বলা হয়, এই নির্দেশিকা কি বলা হয়, অর্থাৎ পুষ্প সে কোনো সমস্যার সমাধান করতে পারে না, তিনি বা সে প্রাপ্তবয়স্ক বা সহকর্মী নির্দেশিকাতে ও তাদের উপস্থিতিতে সে সমস্যার সমাধান করে। এই নির্দেশিকাকে কি বলে? পার্শ্বীয়করণটা একটু ভুল হয়েছে। পার্শ্বীয়করণ। বি বলেছে প্রাক অপারেশনাল চিন্তাভাবনা। সি বলেছে প্রক্সিমাল বিকাশের অঞ্চল। ডি বলেছে ভাড়া। দেখো, যখন শিক্ষার্থী সে নিজে সমস্যার সমাধান করতে পারবে না এবং যখন কোনো প্রাপ্তবয়স্ক বা সহকর্মী নির্দেশিকা তাদের উপস্থিতিতে সে সহায়তা নিয়ে যখন সে সমস্যার সমাধান করবে, তখন কিন্তু সেটা হয়ে যাবে কি? ভাড়া। ওকে, তখন তাকে বলা হয় ভাড়া। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে প্রতিবন্ধী হাতের লেখার সাথে জড়িত। প্রতিবন্ধী হাতের লেখার সাথে জড়িত লেখার অক্ষমতা ঘাটতি হলো লেখার ক্ষমতার ঘাটতি কি? ডিসগ্রাফিয়া, এটা হসপিটাল হবে না, ডিসগ্রাফিয়া। বি বলেছে ডিসপ্রাক্সিয়া। সি বলেছে ডিসলেক্সিয়া। ডি বলেছে কি? ডিসক্যালকুলিয়া। ডিসক্যালকুলিয়া, বানানটা একটু ভুল হয়েছে, ডিসক্যালকুলিয়া। ওকে, ডিসক্যালকুলিয়া। তো দেখো এখানে ডিসগ্রাফিয়া, ডিসপ্রাক্সিয়া, দেখো ডিসপ্রাক্সিয়া কিন্তু পড়ার সঙ্গে সম্পর্কযুক্ত, আর ডিসলেক্সিয়া যদি পড়ার ক্ষেত্রে কোনো সমস্যা থাকে তখন তাকে ডিসলেক্সিয়া বলে। আর ডিসক্যালকুলিয়া কি? ডিসক্যালকুলিয়া হচ্ছে কি লেখা গণনার ক্ষেত্রে যখন সমস্যা হয় তখন তাকে ডিসক্যালকুলিয়া বলে। আর ডিসগ্রাফিয়া হচ্ছে কি লেখার ক্ষেত্রে যখন সমস্যা হয় তখন তাকে ডিসগ্রাফিয়া বলে, তাই তো? তাহলে এখানে হাতের লেখার সাথে জড়িত যেহেতু লেখার ক্ষমতা ঘাটতি হলো কি এখানে ডিসগ্রাফিয়া। ওকে, ডিসগ্রাফিয়া হচ্ছে কি সঠিক উত্তর। দেখো পরে, ক্রমাগত ও ব্যাপক মূল্যায়নের জন্য অপরিহার্য হলো। ক্রমাগত ও ব্যাপক মূল্যায়নের জন্য অপরিহার্য হলো ইয়ে শিক্ষার সাথে পরীক্ষার সূক্ষ্ম টিউনিং। বি বলেছে বোর্ডের শিক্ষার জবাবদিহিতা হ্রাস করা। সি বলেছে এর চেয়ে কম ঘন ঘন ত্রুটি সংশোধন করা যায়। ডি বলেছে বোঝা কিভাবে শেখা বা পর্যবেক্ষণ করা যায়, রেকর্ড করা যায়। এবার দেখো, ক্রমাগত ও ব্যাপক মূল্যায়ন অর্থাৎ শিশুদের বা শিক্ষার্থীদের ক্রমাগত অর্থাৎ পরপর মূল্যায়নের মাধ্যমে কি করা হয়, ও ব্যাপক মূল্যায়নের মাধ্যমে না তাদের মধ্যে কোথায় কি শেখার খামতি রয়েছে তাদেরকে ঘন ঘন পরীক্ষা করার মাধ্যমে কিন্তু তাদের পর্যবেক্ষণ করা যায় যে তারা কেমনভাবে শিখছে, তাদের মধ্যে ভুল ত্রুটি কোথায় রয়েছে, এবং সেই বিষয়গুলিকে রেকর্ড করে অবশ্যই করে রাখা যায়। তাহলে এখানে সঠিক কোনটা হবে? দেখো, বোঝা কিভাবে শেখা ও পর্যবেক্ষণ করা যায় ও রেকর্ড করা যায়। ওকে, 10 নম্বর প্রশ্ন হয়ে গেল, উত্তর কি হলো? ডি। দেখো 11 নম্বর প্রশ্ন কি বলেছে, লরেন্স কোলবার্গের তত্ত্বে কোন স্তরটি প্রকৃত অর্থে নৈতিকভাবে অনুপস্থিতিকে নির্দেশ করে? নৈতিকভাবে অনুপস্থিতিকে নির্দেশ করে আমরা জানি লরেন্স কোলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব, তাই তো? এখানে বলেছে কোন স্তরটি প্রকৃত অর্থে নৈতিকভাবে অনুপস্থিতিতে নির্দেশ করে। দেখো, এ বলেছে 3 নম্বর স্তর, বি বলেছে 4 নম্বর স্তর, সি বলেছে 1 নম্বর, ডি বলেছে লেভেল 2। দেখো, নৈতিকভাবে প্রকৃতভাবে অর্থে নৈতিকভাবে অনুপস্থিতিকে নির্দেশ করে কিন্তু 1 নম্বর স্তর। ওকে, তাহলে সঠিক উত্তর কি হলো? 1 নম্বর স্তর। দেখো 12 নম্বর প্রশ্নে চলে এসেছি, কি বলেছে দেখো, আমাদের বুদ্ধিমত্তার দিক থেকে আমরা সবাই আলাদা। তাহলে বুদ্ধিমত্তার দিক থেকে আমরা আলাদা, অনুপ্রেরণা আগ্রহ, অর্থাৎ অনুপ্রেরণা আগ্রহ বুদ্ধিমত্তা সমস্ত দিক থেকে কিন্তু আমরা আলাদা। আর এই নীতিকে বোঝায়, এই নীতিকে কি বোঝায়? দেখো, স্বতন্ত্র পার্থক্য, বুদ্ধিমত্তার তত্ত্ব, সি বলেছে বংশগতি, ডি বলেছে পরিবেশ। দেখো, বুদ্ধিমত্তার দিক থেকে যখন এবং আগ্রহ অনুপ্রেরণা সমস্ত দিক থেকে আমরা আলাদা, তখন কিন্তু তার মধ্যে একটা স্বতন্ত্র পার্থক্য লক্ষ্য করা যায়। তাহলে এটা হচ্ছে কি সঠিক উত্তর হয়ে গেল স্বতন্ত্র পার্থক্য। 13 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, লেখার ক্ষেত্রে মূল্যায়ন অপরিহার্য। লেখার ক্ষেত্রে মূল্যায়ন অপরিহার্য ইয়ে গেট এবং মার্কস। বি বলেছে স্ক্রিনিং পরীক্ষা, সি বলেছে অনুপ্রেরণা, ডি বলেছে
পৃথকীকরণের উদ্দেশ্য এবং র্যাঙ্কিং। অর্থাৎ লেখার ক্ষেত্রে মূল্যায়ন এটি অপরিহার্য। লেখার ক্ষেত্রে মূল্যায়নটা করতে হবে, এটা অপরিহার্য কেন? দেখো, এই লেখার ক্ষেত্রে মূল্যায়ন করলে কিন্তু শিক্ষার্থীর মধ্যে বা শিশুর মধ্যে কিন্তু অনুপ্রেরণা জন্মায়। তাহলে এটা সঠিক উত্তর হয়ে গেল কি? অনুপ্রেরণা। তারপরে 14 নম্বর প্রশ্ন দেখো, বিদ্যমান স্কিমগুলিতে নতুন তথ্য ফিট করাকে বলে। বিদ্যমান স্কিমাগুলিতে নতুন তথ্য ফিট করাকে বলে। এ সামঞ্জস্য, বি আত্মীকরণ, সি সংগঠন, ডি বাসস্থান। দেখো, যখন বিদ্যমান স্কিমাগুলিতে নতুন তথ্য তার মধ্যে যোগ করা হয় বা নতুন তথ্য ফিট করা হয়, তখন তাকে কিন্তু বলা হয় কি? আত্মীকরণ। ওকে, তো যখন স্কিমাগুলিতে নতুন তথ্য ফিট করা হবে তখন তাকে বলা হচ্ছে আত্মীকরণ। দেখো বন্ধুরা, আজকের প্রশ্নগুলো সমস্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ এগুলো কিন্তু আমরা 2015 সালের কিন্তু আমরা কোশ্চেন থেকে নিয়েছি সিটেট। ওকে, সিটেটের কিন্তু সমস্ত প্রশ্ন রয়েছে এখানে, বাছাই করা 15টি প্রশ্ন। তাই প্রত্যেকে অবশ্যই দেখো। আর একটি প্রশ্ন রয়েছে, তো প্রত্যেকে যারা তোমরা নতুন আমার চ্যানেলে ভিডিওগুলো দেখছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই করে লাইক করো আর কমেন্ট করো কোথায় কি সমস্যা হচ্ছে, আর সঙ্গে সঙ্গে একটা শেয়ারও অবশ্যই করে দেবে। ওকে, তো চলো পরের প্রশ্নে চলে যাব। দেখো 15 নম্বর প্রশ্ন চলে এসেছি এবং আজকের প্র্যাকটিস সেটের কিন্তু শেষ প্রশ্ন। ওকে, দেখো, সাধারণ শিক্ষার্থীদের সাথে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পড়ানো উচিত। যারা সাধারণ শিক্ষার্থী তাদের সঙ্গে যারা সুবিধা থেকে বঞ্চিত রয়েছে তাদের একসঙ্গে পড়ানো উচিত। এর অর্থ কি? দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, বি বলেছে বিশেষ শিক্ষা, সি বলেছে সমন্বিত শিক্ষা, ডি বলেছে একচেটিয়া শিক্ষা। দেখো, যখন সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সুবিধা বঞ্চিত শিক্ষার্থী বা অন্যান্য শিক্ষার্থীদের পড়ানো হয় তখন কিন্তু সেটা হয়ে যায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে গেল? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তাহলে বন্ধুরা, আজকের এই 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে এবং এই যে ভিডিওটি আজকে রয়েছে এখান থেকে অবশ্যই পরীক্ষার আসার মতো প্রশ্ন রয়েছে। তাই প্রত্যেককে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিতে। আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে অন্য কোনো দিন। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ধন্যবাদ।